প্রবলেম ক্রিয়েট করে আমায় এবং আমার ওয়াইফকে অসম্মান করেছে। তাদের দুজনকেই ইতিমধ্যে শাস্তি অর্ধেক দেয়া হয়েছে। বাকিটা দিতেই আপনাদের এখানে ডাকা। ভিডিওটা দেখে মিস্টার আর মিসেস মির্জা ভীষণ অস্বস্তি বোধ করলেন। ছি, কি হেতুকর কাহিনী! লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। কি কুৎসিত ব্যাপার! আরিফুল হক টেবিলের নিচ দিয়ে নিজের মেয়ের হাত রাগে দুঃখে এমনভাবে চেপে ধরেছেন, মানসার মনে হচ্ছে তার হাতটা এবারে ভেঙেই যাবে। চোখ খিচে বন্ধ করে রেখেছে সে। আরাধ্যর দিকে চোখ তুলে তাকাতেও তার লজ্জা লাগছে। ইস, ছেলেটা তার কৃতকর্মের জন্য মার খেলো। তবুও ভিডিওতে একটাবার সে মানসার নাম উল্লেখ করে সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। অপরাধ বোধে এই প্রথম মানসার উত্তপ্ত প্রতিশোধ পরায়ণ হৃদয় কেঁপে উঠল খানিকটা। তার সকল দম্ভ তো মিশে গিয়েছে সে কবে, তবুও কি করে পুনরায় ভুলটা করলো? ওই যে কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তার হয়েছে সেই একই দশা। পানিতে তার চোখ টুইটুম্বর হয়ে গেল। কিন্তু তার এই অশ্রু সকলের নিকটে এখন নাটক বই কি কিছুই না। নাটকই হবে হয়তো, কে জানে। আজ নিস্তব্ধ স্যার তাকে যা শাস্তি দেন সে মাথা পেতিয়ে নিবে। অনেক তো হলো হতকারিতা, ধ্বংসলীলা। এখন সে শীতল হতে চায়। কুমতলব এটে কি হলো, উল্টো তারই বিপদ বাড়লো, বই কমলো না। এবার একটু প্রায়শ্চিত্ত করা যাক তবে। নিস্তব্ধ আরিফুল হকের দিকে তাকিয়ে বলল, আপনাকে বলেছিলাম আপনার মেয়ের পুনরায় একই কাজের পুনরাবৃত্তি ঘটলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এতে মানসা আরাধ্য দুজনেরই শিক্ষা হবে। সকলেই তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতেই তাকিয়ে চাইল। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি চাই দুজনের বিয়ে হবে, তবে এখনই নয়, যোগ্য ডাক্তার হয়ে ওঠার পরে তবেই। মানসা আরাধ্যকে যে অবহেলা করেছিল তার শাস্তি সে এর মাধ্যমেই পাবে। আপনার মেয়ের ছোট মস্তিষ্ক আরিফুল সাহেব, এখনো ব্রেন তার পরিপুষ্টতা লাভ করেনি। আপনার মেয়ে আমায় কথা দেবে সে ভবিষ্যতে কোনোদিনও আর এমন কাজ করবে না। আরাধ্যকে সে না চাইলেও মেনে নেবে। আর আরাধ্য, সে তো মানসাকে পছন্দ করতই, কিন্তু আজ যে ধারণা হলো মানসার প্রতি আরাধ্যর, তাতে তাদের মাঝের ফাটল ধরেছে খানিকটা। মানসা নিজের চেষ্টায় আরাধ্যর মনের সেই ফাটল মেটাবে। আশা করি আপনারা আমার মতবিরোধ করবেন না। সকলে বিস্ময় নিয়ে নিস্তব্ধর পানি চাইল। সুজন নিজেও খানিকটা হকচকিয়ে বন্ধুর এমন কথা। দুজনের বাবা মা উভয় চুপ রইল। কি বলবে তারা? এই মেনে নেওয়া ছাড়া তো তাদের কোনো উপায়ও নেই। ছেলেমেয়ের কৃতকর্মে তাদের মাথায় হেট হয়ে আছে। আর তোর বাবা মা দুজনেই একটু অসন্তুষ্ট। তারা কেউই ছেলের জন্য এমন বউ আশা করেনি কখনো। তাছাড়া ছেলে তাদের এখনো অনেকটাই ছোট। মিসেস মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে মানসাকে পরখ করতে লাগলো। ভদ্রমহিলা খানিকটা খুঁতখুঁত কড়া মেজাজে। মানসা মাথা নিচু করে বসে আছে। অস্বস্তি, লজ্জা, ভয়, সংকোচ সব তার মাঝে বাসা বেঁধেছে। মানসাকে পরখ করার মাঝেই ভদ্রমহিলা আরাধ্যর গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। ছেলেকে ইচ্ছে করছে তার এখনই পুঁতে ফেলতে। শেষ পর্যন্ত একটা মেয়ে মানুষের পাল্লায় পড়ে তার এতদিনের শিক্ষাকে বিসর্জন দিয়ে দিল ছেলেটা। সবাই চমকে উঠল। নিস্তব্ধ কিছুই বলল না। তার যা বলার সে বলে দিয়েছে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পূর্বেই নিস্তব্ধ আরিফুল হকের উদ্দেশ্যে শুধালো, ও মিস্টার আরিফুল হক, আমি আমার ওয়াইফকে আর আপনার কলেজে পড়াচ্ছি না, প্রশ্নই ওঠে না। তার মাইগ্রেশনের মাধ্যমে আমি ঠিক অন্য কলেজে ভর্তি করিয়ে নেব, তাতে আমার বিন্দু পরিমাণ সময়ও লাগবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আর আপনার হসপিটালে থাকছি না। শিক্ষকতা, চিকিৎসা কোনোটাই থাকছি না। এই পর্যায়ে আরিফুল হক হতভম্ব হয়ে তাকালেন নিস্তব্ধ দিকে। নিস্তব্ধ এতটা কঠোর হবে সে ভাবতেই পারেনি। নিস্তব্ধ আসার পর তার হসপিটাল, কলেজ দুটোই বেশ উন্নতি হয়েছে। একমাত্র নিস্তব্ধর চতুর বুদ্ধিমত্তার জন্যই তা সম্ভব হয়েছে। নিস্তব্ধ আর সুজন বেরিয়ে গেল তৎক্ষণাৎ। আরিফুল হক পিছু ডাকলেও নিস্তব্ধ আর তা শোনার প্রয়োজন বোধ করল না। আরাধ্যকে টানতে টানতেই তার বাবা মা নিয়ে গেল। আরিফুল হক মানসার হাত শক্ত করে ধরে বসে রইল খানিকক্ষণ সেখানে। আশার কাছে থেকে সব শুনেই তাসফি বাকরুদ্ধ হয়ে বসে রইল। জনক তবে কাল এসব কাণ্ড ঘটিয়ে এসেছে। সব মেনে নিতে পারলেও প্রিয় বান্ধবীকে ছাড়া অন্য কলেজে যাবে সেটা সে মেনে নিতে পারল না। নিস্তব্ধর সঙ্গেই সে কথা বলবে। তাসফি ভ্রু কুঁচকে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তুই এসব কিছু জানলি কি করে? আশা আমতা আমতা করলো। এখন সত্যিটা সে বলবে কেমন করে? এগুলো তো সে সুজন স্যারের কাছ থেকেই জানতে পেরেছে। তাসফিকে বলবে কেমন করে? আশা মিছে বিরক্তি প্রকাশ করার চেষ্টা করে বলল, বলেছে, আমি শুনেছি একজনের থেকে। তোর এত জেনে কাজ নেই,
আমি শুধু জানি যে করেই হোক নিস্তব্ধ স্যারকে তুই বোঝাবি। তো ওকে স্যার আমি একা কিছুই ক্লাস করতে পারবো না দোস্ত, প্লিজ। তাসফির ফোন কেটে দীর্ঘশ্বাস ফেলল। সব কেমন যেন অগোছালো মনে হচ্ছে তাসফির কাছে। সব ঠিক হয়েও বারবার ঠিক হচ্ছে না। তাসফির ফ্রেশ হয়ে থমথমে মুখ নিয়ে নিচে নেমে এলো। লোকটাকে নিচে পেলে সে নির্ঘাত আচ্ছা রকমের করে কথা শুনিয়ে দেবে। কি পেয়েছেটা কি? হ্যাঁ, তাসফির কাছে কিছু না জিজ্ঞেস করেই নিজের মতো যা খুশি করে যাচ্ছে। সে তো তা কিছুতেই হতে দেবে না। পরিচিত জায়গা ছেড়ে নতুন জায়গায় মানিয়ে নেওয়া কি এতটাই সহজ নাকি? সে না হয় গম্ভীর খাটাস লোক, মানিয়ে নিতেই পারে, কিন্তু তাসফি পারবে কেমন করে? অফ। নিচে নেমে তাসফি ড্রয়িং রুমের সোফার গম্ভীর মুখে বসে রইল। বাসন্তী এলো তখন পরিপাটি হয়ে। মাহিন্দের বাড়িতে যাবে সে। তাসফিকে বসে থাকতে দেখে শুধালো, ও উঠেছিস? তা ঘুম কেমন হলো? তাসফি উত্তর দিল না, বরং উল্টো প্রশ্ন করলো, তোমার ভাই বাড়িতে নেই? কার কথা বলছিস? নিস্তব্ধ সে বাড়িতে আছে কি না সেটা তো আমার থেকে তোর ভালো জানার কথা রে। হেয়ালি করো না আপা, বলো। না নেই। আর শোন, আমি একটু বাইরে যাচ্ছি, মা বাড়িতে নেই। রুম্পা ডাইনিংয়ে তোর জন্য খাবার রেখেছে, খেয়ে নিস কেমন? আমি যাচ্ছি। বাসন্তী বেরিয়ে গেল। তাসফি উদাস ভঙ্গিতে বসে রইল। তার মাঝে ব্রেকফাস্টের তাগিদ দেখা গেল না। কাল এত কিছু ঘটে যাওয়ার পরেও আশা আজ কলেজে এসেছে। আসতে তো হতোই, গুরুত্বপূর্ণ ক্লাস আছে যে। স্বনিধিও আসবে, তবে মনে হয় না আরাধ্য বা তাসফি কেউই আসবে। করিডোর বেরোনোর সময় সুজন স্যারকে দেখে আশা উল্টো দিকে হাঁটা ধরল। তা না করে উপায় আছে? তাকে দেখলেই তো স্যার খোঁচাত থাকবে। এই তো কাল হঠাৎ মেসেজ পাঠালো তাকে সুজন স্যার। এত রাত্রে অনলাইনে কেন? কার সাথে প্রেম করছিলে? ওহ, তোমার তো আবার বয়ফ্রেন্ডের অভাব নেই বোধহয়। যে কেউ এসে প্রপোজ করে আর অ্যাকসেপ্ট করে তাদের সাথে প্রেম জুড়ে দাও। ভালোই খেলোয়াড় তুমি। তার লেখার ছিল না কোনো রসকস, ছিল না কোনো আন্তরিকতার ছোঁয়া। সেই লেখায় ছিল শুধুমাত্র আশাকে কটাক্ষ করে কিছু কথা বাক্য। আশার তখন মন মানসিকতা ভালো নেই। ফুঁসে উঠতে গিয়েও সে চুপ করে গিয়েছিল। উল্টো সহ্য করে নিয়ে কালকের ঘটনা জিজ্ঞেস করলো। সে জানে সুজন ছিল। সুজন প্রথমে বলতে না চাইলেও আবার আনমনেই সবটা বলে ফেলল। আশা ধন্যবাদ জানালো, কিন্তু সুজন আবারও তাকে কটাক্ষ করে লিখল, ইটস ওকে, ধন্যবাদের প্রয়োজন নেই। তুমি বরং তোমার বয়ফ্রেন্ডদের ধন্যবাদ দিও কেমন? আশা এবার তেতে গেল। আপনি কিন্তু এবার বেশি বলছেন। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, শুধু শুধু ফালতু কথা বলবেন না। ফালতু কথা তোমার বলার স্বভাব, আমার নয়। আর শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? শুনুন, আপনাকে আমি আগেও বলেছি, শিক্ষক আপনি কলেজে, আমার বাড়িতে নয়। ও আচ্ছা, মনে মনে তো তোমার শয়তানিতে ভরা। এই জন্যই তো একজন পুরুষ মানুষের ঘরে অনুমতিত ঢুকে তার ইজ্জত লুটতে যাচ্ছিলে। ভাগ্যিস পুরুষটা নিজেকে সামনে নিয়েছিল, না হলে তো সে দুর্বল হলে তার মান ইজ্জত সব ধুলোয় মিশে যেত। আশা তাদের দাঁত চাপলো। বুঝলো এই খোটা তার আজীবন শুনতে হবে। আশা রাগে কটমট করতে করতে লিখলো, আপনি একটা ফালতু লোক। সুজন রাগে ইমোজি দিল। আপনার ইজ্জত লুট হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, ফালতু লোক। সুজন চোখ বড় বড় করে ইমোজি পাঠালো। সঙ্গে সঙ্গে ফোন আসলো। আশা অফলাইন হয়ে গেল। হাফ ছেড়ে বাঁচলো। বড্ড সাহস দেখিয়ে ফেলেছে আছে। এরপর সুজন স্যার তাকে আস্ত রাখবে কিনা কে জানে। আর কতদিন তাকে এই খোটা শুনতে হবে কে জানে। কোন কুক্ষণে যে সে ও বাড়িতে গিয়েছিল। ছ্যাঃ, রাত অনেক হওয়ায় আশা তাসফিকে তখন চেয়েও ফোন দিতে পারেনি। দাঁড়াও। পেছন মধ্যে পিরুশালী কণ্ঠ শুনে আশা থমকে দাঁড়ালো। চোখ খিচে বন্ধ করে নিল। ইস, দেখে ফেলেছে তাকে। আজ আর রক্ষা নেই বোধ হয়। আশা ঘুরে দাঁড়াতে হলো না। সুজন দ্রুত কদম ফেলে তার সামনে এসে দাঁড়ালো। করিডোর পুরো ফাঁকা। আশা দৌড় দেওয়ার সুযোগটাও পেল না। সুজন চোয়াল শক্ত করে শুধালো, কাল কি যেন বলেছিলে আমায়, আবার বলো তো। আশা আমতা আমতা করতে লাগলো। পত্রই দিয়েছি বলে সাহস বেশি বেড়ে গেছে, তাই না? আশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুজন আবারও ধমক দিয়ে বলল, কল করেছিলাম, ধরনি কেন? উত্তর দাও, রাবিশ। আশা ভয় কেঁপে উঠল।
সত্যি তার সাহসটা একটু বেশি বেড়ে গিয়েছে। তার তো এতটা বারবার আর একদমই উচিত হয়নি। সে নিজেকে শুধরে নেবে। আশা, আচমকা স্বর্ণিধির ডাক শুনে আশা যেন প্রাণ ফিরে পেল। আশার পানে একবার যেই সুজন হন হন করে সেই স্থান ত্যাগ করল। স্বর্ণিধিকে এগিয়ে এসে বলল, কি রে, কি করছিলি? আশা বৃথা আসার চেষ্টা করে বলল, ওই কালকের ঘটনা স্যার থেকে শুনছিলাম। স্বর্ণিধি আর ঘাটালো না। এমনিতেই কাল আরাধ্যর ব্যাপারটা তারা কেউই এখনো হজম করে উঠতে পারেনি। সেটা হঠাৎ এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলবে তারা কল্পনাও করতে পারেনি। তাসফি সোফার সঙ্গে মাথা ঠেকিয়ে বসেছিল। হঠাৎ ইনায়া এসে বসলো তার সামনে সোফায়। তাসফি মাথা তুলে চাইল। ইনায়া কটাক্ষ করে বলল, এত কাহিনী করে আবার ফিরে এলে বাবা, দম আছে, বুঝতেই হবে। তাসফি মুচকি হেসে বলল, কি করব বলুন ভাবি? আপনার দেওর যে পরিমাণে চাপ দিচ্ছিল, না এসে উপায় আছে বলুন? না এলে সে আমায় গুম করে দিতেও দ্বিধা করতো না, বুঝলেন? নিজের ভালো কে না চায় বলুন? এই যে দেখুন না, কাল আপনি কেমন শাশুড়ি মার ধমক খেয়ে সুরসুর করে বাপের বাড়ি ছেড়ে এলেন। নিজের ভালো চেয়েই তো। কে চায় বলুন তো অযথাই ঝামেলায় জড়াতে? আমি তো আর আপনি নই, তাই না? ইনায়া চোয়াল শক্ত করে নিল। এসেছিল মেয়েটাকে একটু টাইট দিতে, কিন্তু এই মেয়ে মুখ দিয়ে তো কোনো কথা না ফুলঝুরি নয়, বোমা ছাড়ে। সে তো ভুলে গিয়েছিল। অসহ্য কথাকার। ইনায়া উঠে চলে গেল। তার যাওয়ার পানে চেয়ে তাসফি মুচকি হাসলো। কটাক্ষ করে পিছু রেখে বলল, আরে ভাবি, যাচ্ছেন কেন? একটু বসুন না, একটু গল্প গুজব করি। ইনায়া একবার তাসফির পানে চোখ গরম করেছে, উপরে উঠে গেল। অসভ্য মেয়ে। তাসফি তাতে শব্দ করে হেসে দিল। কি অদ্ভুত, তার কালকের বিষয়টা নিয়ে যেন মন খারাপ করা উচিত ছিল, কিন্তু তার মাঝে কোনোটারই অনুভূতি হচ্ছে না। বরং সে নিস্তব্ধ আর তার কলেজ ছাড়ার ব্যাপারটা নিয়ে চিন্তিত। মন খারাপ হবেই বা না কেন? তার ডাক্তার সাহেব তো তার সুযোগটাই রাখেনি। মাহিন্দের বাসার সামনে আসতেই বাসন্তী রিক্সা থামাতে বলল। ভাড়া মিটিয়ে সে নেমে পড়ল। বাসন্তীর মনে মাঝে হঠাৎ কেন যেন এক অদৃশ্য ভয় বাসা বেঁধেছে। চিন্তায় কপালে চামড়ার দীর্ঘ ভাঁজ পড়েছে। তার ভয়ের কারণটাও অহেতুক নয়। বাসন্তীর পরিবারের ব্যাপারে মাহিনের মা বাবা কেউ কিছুই জানে না। আবিদা বেগম কিছু জিজ্ঞেস করলেও বাসন্তী যথাসম্ভব এড়িয়ে যাওয়ারই চেষ্টা করে। নাটকটা আর কতদিন চালাতে হবে বাসন্তী? মাহিনকে আজই বলে দিতে হবে যা বলা। সে শুধু শুধু অহেতুক ঝামেলা করতে চায় না। দোতলায় উঠে কলিং বেল বাজাতেই পারুল এসে দরজা খুলে দিল। বাসন্তীকে দেখেই তার চোখ চকচক করে উঠল। পারুল চেঁচিয়ে বলল, মা দেখো, ভাবি এসে পড়েছে। ইয়াহো, ভাইয়া তোমার হবু বউ এসে পড়েছে, দেখো। মাহিন সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে এলো। বাসন্তীকে দেখে মাথা চুলকালো। সে ভেবেছিল এতটা দেরি হলো, বাসন্তী বোধহয় আজ আর আসবে না। তার পরনে লুঙ্গি টি শার্ট। সঙ্গে সঙ্গে আবারও সে রুমের ভিতরে ঢুকে গেল। বাসন্তীর ভীষণ লজ্জা লাগছে। সে প্রথমে আবিদা বেগমের কাছে যেতে চাইল। আবিদা বেগম তখন কিচেনে ছিলেন। ভদ্রমহিলা এখন অনেকটাই সুস্থ। তিনি চাইছিলেন এই সুযোগে বাসন্তীর বাবা মায়ের সাথে কথা বলে বিয়েটা পাক্কা করে ফেলতে। আবার কখন অসুস্থ হয়ে পড়েন বলা তো আর যায় না। বাসন্তী তার কাছে গিয়ে কুশল বিনিময় করলেন। আবিদা বেগম হাতের কাজ শেষ করেই তাকে নিয়ে সোফায় বসল। পারুল শরবত এনে রাখলো টেবিলে। তিনি বললেন, দেখো মা, বয়স তো অনেক হলো, আর কতদিন একা থাকবো বলো? তুমি চলে এলেই আমি শান্তি পাই, একটু হাল ছেড়ে বাঁচি। মেয়েটাকেও আমার আবার পরের ঘরে পাঠানোর সময় চলে এলো বলে আমি বুড়ো মানুষ একা আর কতদিন সামলাবো। আমি চাইছিলাম তোমার বাবা মায়ের সঙ্গে একটু কথা বলতে আর কি। নিজের বিয়ের কথা শুনতেই পারুল রেগে বলল, মা, আগে ভাইয়ার বিয়ে হোক, তারপর আমারটা নিয়ে ভাববে। আমাকে তাড়াতে এত পায়তারা কেন তোমার? ভদ্রমহিলা মেয়ের দিকে চোখ গরম করে চাইলেন। আবিদা বেগমের কথায় বাসন্তীর ইতস্ত লাগলেও খুব। সে এখন কি বলবে? আবিদা বেগম বোধ হয় তার মনোভাব বুঝতে পারল। হাতের ইশারা করে বলল, তুমি বরং ছেলেটার সঙ্গে আগে একটু কথা বলে নাও, কেমন? যাও, ও ঘরেই আছে। বাসন্তীর লজ্জার সংকোচ নিয়ে মাহিনীর রুমের দিকে পা বাড়াল। একটা ছেলের রুমে যাওয়া তার জন্য ভারী দৃষ্টিকটু। যতই হোক, সময়টা তখন বিকেলের দিক। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়তে শুরু করেছে। বাসন্তী বাড়ি থেকে বের হয়ে একটু মার্কেটে গিয়েছিল, তাতেই এতটা বেলা গড়িয়ে গিয়েছে।
মাহিন তখন ওয়াশরুমে বুঝতে পেরে বাসন্তী বেলকনির দিকে পা বাড়ালো। উদাসীন ভঙ্গিতে আনমনে সে বাইরে তাকিয়ে রইল। আপনি এখানে? মাহিনের কণ্ঠ পেয়ে সে পিছনে ঘুরে চাইল। মাহিনের পরনে এবার টি শার্ট ট্রাউজার। মাহিন এগিয়ে এলো। বাসন্তী জিজ্ঞেস করলো, তুমি কি যেন বলবে বলে ডেকেছিলে? দেখো সন্ধ্যা হয়ে আসছে, তোমার কথা বলা শেষে দ্রুত বাড়ি ফিরতে চাই। আর তোমার মা কি বলছিল? দেখো, আমার মনে হয় এবারে তোমার আন্টিকে সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। শুধু শুধু তাকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই বলো। সত্যিটা তো সে একসময় জানবেই, তখন সে কষ্ট পাবে তোমার আচরণে। মাহিন তার নিকট আরো খানিকটা এগিয়ে এলো। সূর্য ইতোমধ্যে অস্ত গিয়েছে। চারপাশে অন্ধকারও গ্রাস করে নেবে খানিকক্ষণের মাঝে। মাহিনের এতটা কাছে আসায় সে কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামনে শুধালো, এই যে তুমি আমাকে পছন্দ করো, এগুলো সব নাটক। মাহিন বাসন্তীর চোখে চোখ রাখলো। তার চোখের গভীরতা বিশাল। বাসন্তী তাতে ঠাঁই হারালো। মাহিন ফিসফিস করে বলল, বাসন্তীর বুক কেঁপে উঠল। যার আভাস সে পেয়েছিল মাহিন তাই স্বীকার করেছে। অজানা আশঙ্কায় সে বড্ড ভয় পাচ্ছে। দেখো মাহিন, একদম হেয়ালি করো না, তোমার এসব কথা ভালো লাগছে না। আন্টিকে সত্যিটা জানিয়ে দাও এবারে। মাহিন বাসন্তীর হাত চেপে ধরল। কাতর স্বরে বলল, দেখুন বাসন্তী, আমি কোনো হেয়ালি করছি না। আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনার বিয়ের আগে থেকে আমি মাকে যা বলেছি সব সত্য। আমি বিয়ে করতে চাই আপনাকে। আপনি কি রাজি হবেন না? বাসন্তী হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, দেখো মাহিন, আবিকে ভেসো না। আমি একটা ডিভোর্সি মেয়ে, তাকে তুমি বিয়ে করবে, এই সমাজ কখনোই তা মেনে নেবে না। তুমিও পরে আফসোস করবে। তার চেয়ে বড় বিষয়, আমি তোমার থেকে বয়সে বড় মাহিন, এটা কখনোই সম্ভব নয়। মাহিন অস্থির হয়ে উঠল। আমার আপনাকে চাই, প্লিজ আমায় ফেরাবেন না। তা হয় না, তুমি আমার থেকে আরো সুন্দরী, স্মার্ট, শিক্ষিত মেয়ে ডিজার্ভ করো মাহিন। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি আপনাকে চাই বাসন্তী, কেন বুঝতে পারছেন না? প্লিজ। মাহিন অনেক অনুনয় বিনয় করলো। এক পর্যায়ে সে বাসন্তীর মুখটা নিজ দুই হাতের আঁচলাই তুলে বোঝাতে চেষ্টা করলো। প্লিজ বুঝতে চেষ্টা করুন। এসব সমাজ আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে আপনিই মূল। বাসন্তী মাহিনের হাত ছাড়িয়ে রুমের ভেতরে চলে এলো। কিছুটা উচ্চ কণ্ঠে বলল, আমি ডিভোর্সি, বয়সে তোমার চেয়ে বড়। তুমি মানলেও তোমার ফ্যামিলি মানবে তার গ্যারান্টি কি মাহিন? তার চেয়ে বরং আমাদের আর না এগোনোটাই ভালো। বাসন্তীর চোখ বন্ধ করতেই তার চোখ ফেটে বেরিয়ে এলো নোনা জলের ধারা। আবেদা বেগম দরজার সামনে থমকে দাঁড়িয়ে রইল। সে এসেছিল বাসন্তীকে ডাকতে। আবেদা বেগমকে সামনে দেখে বাসন্তী আরও ঘাবড়ে গেল। মাহিনও মাকে এখন একদম আশা করেনি। আবেদা বেগম থমথমে কণ্ঠে বলল, এসব আমি কি শুনছি মাহিন? বাসন্তী এগিয়ে গিয়ে বলল, আসলে আন্টি, আমরা দুজনের কেউ কাউকে ভালোবাসি না, সবটাই নাটক ছিল। আমায় ক্ষমা করে দেবেন আন্টি। বাসন্তী আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে বেরিয়ে এলো। মাহিন তার পিছু যেতে গেলেও আবেদা বেগম ওকে থামিয়ে বলল, দাঁড়াও, ওকে যেতে দাও। মাহিন অস্থির কণ্ঠে বলল, তুমি বুঝতে পারছো না। আবেদা বেগম হুঙ্কার ছেড়ে বললেন, আমার যা বোঝার আমি তা বুঝে নিয়েছি। আর একটাও কথা বলবে না তুমি, আর কিছু আমায় বোঝাতে আসবে না। আবেদা বেগম নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। ছেলে তার সঙ্গে এই প্রতারণা করতে পারল। কষ্টে তার বুক ব্যথা করছে। ছেলেকে এই শিক্ষা দিয়ে বড় করেছেন তিনি। এতটুকু বিশ্বাস নেই ছেলের তার উপরে। এই দুঃখে তিনি মূর্ছা যাচ্ছেন। মাহিন মেঝেতে মাথা নিচু করে বসে রইল। সব ঠিক করতে গিয়ে আবার সব কেমন এলোমেলো হয়ে গেল। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেললো না তো সে? আর একটু সময় নেওয়ার প্রয়োজন ছিল কি? একদিকে মা, অপরদিকে ভাই। কারণ তাকে সান্ত্বনা দিবে ঠিক কি বলে সেটা বুঝে উঠতে পারল না। হঠাৎ কি থেকে কি হয়ে গেল, সবটা তার ছোট্ট মস্তিষ্কের উপর দিয়ে গেল। রিক্সায় চেপে সারাটা রাস্তা বাসন্তী নিঃশব্দে কান্না করতে করতেই পার করল। শত চেষ্টা করেও তার চোখের পানি আটকানো গেল না। কেন এত কষ্ট হচ্ছে তার? পুনরায় একই কাজ কেন করতে যাচ্ছিল সে কষ্টের হৃদয়ে বড্ড পীড়া যাচ্ছে। ওসমান ভিলায় পৌঁছে বাসন্তী কোনো রকমে চোখের পানি মুছে ড্রয়িং রুম পেরিয়ে উপরে উঠে এলো। কোনো প্রশ্নের সম্মুখীন সে হতে চায় না আপাতত।
ইতোমধ্যে মাহিন অনেকবার ফোন করেছে তাকে, বাসন্তী একটাও রিসিভ করলো না। ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। কিছু ভালো লাগছে না তার। নিঃশব্দ সারা দিনই আর একবারও বাড়িতে ফেরেনি। তাসফি ফোন দিলেও রিসিভ করেনি। মেসেজ পাঠিয়েছে, সন্ধ্যার পর বাসায় এসে সব খুলে বলবো। তাসফি মেসেজ পাঠিয়েছিল তার বদলি হওয়ার ব্যাপারে, তারও উত্তর দেয়নি লোকটা। তাসফি চোখ ফুলিয়ে বসেছিল বেলকনিতে। নিস্তব্ধ, বেটা আসুক আজ বাসায়, একটা কথাও বলবে না সে। কিসের এত ব্যস্ততা? তখনই সে বাসন্তীকে এলোমেলোভাবে